আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, লাস্টের ক্লাসে আমি হচ্ছে একটা টপিক পড়ানো শুরু করছিলাম বইয়ের রেফারেন্স ছাড়া। তো পরে আমি খুঁজে দেখলাম এটা আসলে আছে, এই সাদিকুতে আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 14। দেখায় এসি সার্কিট, এই যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, আমি যেটা অ্যাকচুয়ালি পড়াইছিলাম। হ্যাঁ, ফিল্টার টিল্টার ইত্যাদি ইত্যাদি। তবে এখানে অনেক ট্রান্সফার ফাংশন, অনেক ডিটেলসে আছে। হ্যাঁ, ট্রান্সফার ফাংশন, বোট প্লট, এগুলা পড়ানোর পরে তারপরে রেজোনেন্স, সিরিজ রেজোনেন্স। চ্যাপ্টার 14 কি তাহলে আমাদের পড়তে হবে? আমি বলতেছি, দাঁড়াও। সিরিজ রেজোনেন্স, প্যারালাল রেজোনেন্স, তারপরে প্যাসিভ ফিল্টার। আমি যেটা অ্যাকচুয়ালি পড়াইছিলাম, আমি হচ্ছে প্যাসিভ ফিল্টারের খালি একটা পড়াইছিলাম। ওই যে এই ডেফিনেশন গুলো আমি অলরেডি বলছি কালকে, মনে আছে? হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার ড্র করছিলাম, মনে আছে? খেয়াল করে দেখো। তো এই জায়গাগুলো আমি আর কি একটু কথাবার্তা বলছিলাম, লো পাস ফিল্টার ইত্যাদি ইত্যাদি, ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার। তো এখন হচ্ছে এই বই থেকে পড়লে তাহলে চ্যাপ্টার 14, কিন্তু চ্যাপ্টার 14 এ অনেক কিছু আছে। তো আমার কাছে মনে হচ্ছে এর চাইতে বয়েল স্টেডের বই থেকে যদি পড়ো, এই জিনিসটা 2 চ্যাপ্টারে ভাগ করে দিছে, বাট মনে হচ্ছে সংক্ষেপে আছে এর চাইতে একটু। এটা বয়েল স্টেডের বইটা তোমাদের পিডিএফ দেওয়া আছে। তো বয়েল স্টেডের বইয়ের ওই যে ফাইল ফাইল সেকশন আপলোড করা আছে। ওদের এখানে দেখবে এক একটা চ্যাপ্টার অনেক ছোট ছোট, নাম্বার অফ চ্যাপ্টার অনেক বড়। আমরা যা যা পড়ছি সবই আছে, সিরিজ ডিসি, প্যারালাল ডিসি ইত্যাদি ইত্যাদি, টেজর টেজর, কিন্তু এখানে ছোট ছোট চ্যাপ্টার। তো এখানে হচ্ছে এই আমরা আসলে বয়েল স্টেডে 19 পর্যন্ত পড়ে ফেলছি, এসি পাওয়ার। তো রেজোনেন্স আর এই যে ফিল্টার্স 20 আর 21, এই দুইটা আমি মনে হচ্ছে এই বই থেকে পড়াইলে বেটার হবে। আলটিমেটলি তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো, ঠিক আছে? টপিক একই, হয়তো একটু অর্গানাইজেশন ডিফারেন্ট। তো আমরা তাহলে এই দুইটা চ্যাপ্টার আসলে পড়ে ফেলি। হ্যাঁ, 20 আর 21। স্যার বিষয় 21 তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, রেজোনেন্স আর ফিল্টার, মেইনলি ফিল্টার এন্ড বোট প্লট ইত্যাদি। তো আর এখানে হয়তো আমি এত ডিটেলসে পড়াবো না। এই কই গেল, আমি একটু সংক্ষেপে হয়তো স্যার মানে এটা কি জাস্ট সাদিকুরের 12 চ্যাপ্টারের পরিবর্তে বোলস্টেডের 20 আর 21? সাদিকুর 14 এর পরিবর্তে এটার 20-21 পড়াচ্ছি, ঠিক আছে? এবং তাও হয়তো অত ডিপ ডিটেলসে যাব না, একটু সংক্ষেপে হয়তো আমি দেখাবো আর কি, দেখানোর চেষ্টা করব। এক সেকেন্ড, ওই জানি ওপেন হয়েছে। কত জানি দেখছিলাম, 800। নেটওয়ার্ক থিওরেম 890 তে লেখা। পাওয়ার রেজোনেন্স। আচ্ছা, আর আমরা যেগুলো পড়েছি এগুলো কিন্তু সব এখানে আছে। হ্যাঁ, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করার সময় এই বই থেকেও দিতে পারে। ফর এক্সাম্পল, আমরা গত ক্লাসে পাওয়ারের অঙ্কগুলো করছিলাম না, যে বিভিন্ন ধরনের লোড দেওয়া আছে, টোটাল কারেন্ট, করছিলাম। ওভারঅল পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। দেখো এই অঙ্কগুলো কিন্তু এখানেও আছে, ঠিক আছে? সো তোমরা একটা দুইটা অঙ্ক মানে চেহারাটা চেনার জন্য তোমরা এই বই থেকেও একটা দুইটা অঙ্ক প্র্যাকটিস করতে পারো। এই বইয়ের অঙ্কগুলো অত কঠিন না আমার জানা মতে, ঠিক আছে?
আমি অবশ্য নিজে প্র্যাকটিস করি নাই, তো পরিচিত ফরম্যাটই, হ্যাঁ হয়তো চেহারা একটু ভিন্ন হইতে পারে। এনিওয়ে ওই জন্য ছিলাম আমরা আমরা শুরু করতেছিলাম রেজোনেন্স। হ্যাঁ, রেজোনেন্স আমরা অত ডিটেলসে পড়বো না আমাদের। এটা আসলে তোমাদের সিলেবাসে আসলে আরএলসি সার্কিট দেওয়া আছে, তো এখন এটার মধ্যে আসলে কি কি ইনক্লুড হয়। তো রেজোনেন্সটা আসলে আমরা ইলেকট্রিক্যালে পড়াই, তো এই জন্য আমি ভাবলাম কভার করে ফেলি অল্প করে। আচ্ছা, তো রেজোনেন্স জিনিসটা কি তোমরা অলরেডি পড়ছো না? রেজোনেন্স সার্কিট রেসপেক্ট না অন্য রেসপেক্টে তো পড়ছো নাকি ফিজিক্সে? ইয়েস স্যার, ওয়েভ অসিলেশন সেশনে থাকে। স্যার অনুনাদ। হ্যাঁ হ্যাঁ, এতে হলে কি হয়, রেজোনেন্স হলে কি হয়? সমান কম্পাঙ্কে কম্পিত কম্পাঙ্ক থাকে দুইটা। সেম হয়ে যায় স্যার, কম্পাঙ্ক আস্তে আস্তে স্যার সেম একটা হয়ে যায়। ফোর্সড ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিতে মুভ একটা করতে থাকে সিস্টেমের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে যে ন্যাচারাল কোনো ফ্রিকোয়েন্সি সিস্টেমে। থাকে, ইয়েস স্যার, ওটা বাদ দিয়ে। আর আমার যদি আমি ওই ফ্রিকোয়েন্সির একটা ইনপুট দিই, দুইটা ফ্রিকোয়েন্সি মিলে গেলে কি হয় তখন? স্যার সর্বোচ্চ লব্ধি বিস্তারে এরা দুলতে থাকে। হ্যাঁ, মানে অ্যামপ্লিটিউড হাই হয় বা আউটপুট ম্যাক্সিমাম পাবা, এরকম কিছু একটা আইডিয়া। তো আমাদের সিস্টেমে যখন আরএলসি আছে আর এসির ফ্রিকোয়েন্সি আছে, এখানেও একটা প্রত্যেকটা সার্কিট একটা ন্যাচারাল একটা সাম ফ্রিকোয়েন্সি থাকবে। ওই ফ্রিকোয়েন্সি যদি আমি ইনপুট দেই, ইন দ্যাট কেস মানে মানে আমার ইনপুট ফ্রিকোয়েন্সি যদি ওই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়, তাহলে রেজোনেন্স পাওয়া যাবে। ঠিক আছে, আমরা একটু রিডিং করি ইনিশিয়ালটা। RLC সার্কিট যদি থাকে, frequency response characteristic similar to আচ্ছা এরা একটু আগে রেডিও টেলিভিশন রিসিভার টিউন সার্কিটও বলে রেজোনেন্স সার্কিট। আচ্ছা, এটা হচ্ছে রেজোনেন্স কার্ভ আমাদের পরিচিত। হ্যাঁ, আমি যদি ফ্রিকোয়েন্সি ভ্যারি করতে থাকি আমার ইনপুটের কোন একটা ফ্রিকোয়েন্সিতে, আমি আউটপুট ভোল্টেজ বা কারেন্ট যেটাই বলি না কেন ম্যাক্সিমাম একটা আউটপুট পাবো। ঠিক আছে, এটাকে বলতেছে আমাদের এক্সপেক্টেড রেজোনেন্স। সবসময় যে ম্যাক্সিমাম হবে তা না, রেজোনেন্সের কারণে মিনিমামও পাওয়া যেতে পারে, আমরা দেখবো একটু পরে। হ্যাঁ, তবে রেজোনেন্স হইতে হইলে এটা একটু বলে নাই, ইন্ডাকটেন্স এল আর সি দুইটাই থাকতে হবে। ঠিক আছে, রেজোনেন্স হইতে হইলে ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স দুইটাই থাকতে হবে। আচ্ছা, আর রেজিস্ট্যান্স আসলে না দিলে নাও থাকতে পারে, থাকতেও পারে, বাট প্র্যাকটিক্যালি স্পিকিং রেজিস্ট্যান্স ছাড়া কোনো সার্কিট আসলে আইডিয়ালি মানে প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না। আচ্ছা, এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটা ইন্ডাকটেন্স আমরা যখন একটা ক্যাপাসিটেন্স লিখি সি, রিয়েল লাইফে ক্যাপাসিটেন্সের সাথে আসলে একটা অটোমেটিক্যালি একটা যেমন ভোল্টেজ সোর্সে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, রিয়েল সোর্সে ক্যাপাসিটেন্সের সাথে প্যারালাল রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, কিভাবে রেজিস্ট্যান্স থাকে? তুমি যখন এটাকে চার্জ করে একটা ক্যাপাসিটেন্সকে চার্জ করে রাখা দিলা প্লাস মাইনাস, ঠিক আছে, তো আমাদের এবং এটা ওপেন করে রেখে দিলা, আমাদের লজিক কি বলে যে ক্যাপাসিটেন্সের এখানে এখানে সব প্লাস চার্জ জমা হয়ে আছে, এখানে মাইনাস চার্জ জমা হয়ে আছে, পরস্পরকে আকর্ষণ করে এখানে সব চার্জ গুলা দাঁড়ায় থাকবে। আমি যদি 10 বছর পরে এসে চেক করি, এটা যত ভোল্টেজে আমি স্টোর মানে চার্জ স্টোর করছিলাম অত ভোল্টেজই থাকবে, রাইট? ইয়েস স্যার। কিন্তু প্র্যাকটিক্যালি এটা থাকবে না, একটা নির্দিষ্ট সময় পর আস্তে আস্তে চার্জ গুলা কি হবে, লিক করবে, লিক করে করে এখান থেকে এখানে আইসা পড়বে, প্লাস মাইনাস কম্বাইন করে আস্তে আস্তে চার্জ ডিকে করবে। ঠিক আছে, তো এই লিকেজটা আমরা কিভাবে মডেল করতে পারি? আমরা চিন্তা করতে পারি ক্যাপাসিটেন্সের সাথে প্যারালালে একটা বড় সাইজের রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এটা অনেক বড় বলে আমরা ইনিশিয়ালি বুঝতে পারবো না, বাট অনেক এখান দিয়ে কি হবে, অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করতে থাকবে, ফ্লো করে করে আমাদের এই যে চার্জ জমা যেটা ছিল সেই চার্জটা আস্তে আস্তে আমাদের ডিকে করে অনেকক্ষণ পরে নাই হয়ে যাবে, যাচ্ছে। তো এটা আসলে বলে প্যারাসাইটিক রেজিস্ট্যান্স বা হোয়াটএভার নাম আছে আর কি। তো ক্যাপাসিটেন্স আসলে আমরা চাই না, বাট রিয়েল ক্যাপাসিটেন্সের একটা রেজিস্ট্যান্স আছে। সিমিলারলি ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্সের তো আসলে আরো ইজিলি বোঝা যায়। ইন্ডাকটেন্স কি, তার দিয়ে কয়েল পেঁচায় না? ইয়েস স্যার, আবেশ। ইয়েস স্যার, সলিনয়েডাল। তো এটা তো এই তারের তো একটা রেজিস্ট্যান্স থাকতেই হবে, কম হইলেও তো থাকতে হবে, তাই না? তার প্যাচে ইন্ডাকটেন্স বাড়ছে, তারের রেজিস্ট্যান্স আছে, তো ইন্ডাকটেন্সের সাথে অটোমেটিক্যালি সিরিজে একটা রেজিস্ট্যান্স তুমি পাইতে বাধ্য। তো যে কোনো সময় আমাদের ইউজুয়ালি অনেক কেসে দেখবা যে আমরা পিওর সি দিয়ে ইয়া করছি, মডেল করতেছি, অ্যাকচুয়ালি পিওর সি কোথাও পাওয়া যাবে না, পিওর এল ও কোথাও পাওয়া যাবে না, এটার সাথে অবশ্যই রেজিস্ট্যান্স আছে। আমরা হয়তো ইগনোর করতে পারি,
কিন্তু থাকে সবসময় কিছু না কিছু। এনিওয়ে সেটা ইম্পর্টেন্ট না। তো আমাদের ইয়াতে যেটা এটা বলতেছে রেজিস্ট্যান্স আসলে থাকবে যদি আমরা অনেক সময় ইগনোর করতে পারি, বাট আসলে আইডিয়াল না হইলে রেজিস্ট্যান্স থাকবে, কম হোক বেশি হোক। স্যার ক্যাপাসিটরে চার্জ লিক করে কেন? ক্যাপাসিটরে চার্জ লিক করে, ক্যাপাসিটরের মাঝখানে কি ডাইইলেকট্রিক মিডিয়াম আছে না? ইয়েস স্যার। এখানে তো এয়ার এয়ার হইতে পারে বা ইয়া হইতে পারে, এই যে মোম মোম বা কি কি যেন ইয়া আছে না, ডাইইলেকট্রিক মিডিয়াম তো আছে, এখানে তো খালি না। ডাইইলেকট্রিক মিডিয়াম, ঠিক আছে। এটা আসলে কি, এটা হচ্ছে ইনসুলেটর, রাইট? ইনসুলেটর হইলে কি হইছে, এটা আসলে তোমার যে কেউ ইনসুলেটরও তো একটা রেজিস্ট্যান্স আছে, বুঝা যাচ্ছে আমার কথা? ইনসুলেটরের রেজিস্ট্যান্স মানে কি ইনফিনিটি? নট ইনফিনিটি, ভেরি হাই, 10⁶, 10⁸ মেগা বা গিগা ওহম। বুঝা যাচ্ছে আমার কথা? ইনসুলেটর Yes, sir. মানে আমরা কি বলি, ইনসুলেটর মানে যার রেজিস্ট্যান্স ভেরি হাই। আইডিয়াল ইনসুলেটর হলে ইনফিনিটি, বাট কারা তো আসলে ইনফিনিটি পাবা না। তো এদের রেজিস্ট্যান্স আছে না? ইয়েস স্যার। স্যার তো এখান দিয়ে তোমার অনেক এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, কারেন্টের ভ্যালু কি হবে, খুব লো হবে। রেজিস্ট্যান্স যদি 10⁶ হয়, কারেন্ট হবে 10⁻⁻6 রেঞ্জে, তাই না? কিন্তু হবে তো তো এটা যদি অনেক সময় যারা চলতে থাকে, এটার থ্রুতে তোমার লিক করে করে সব চলে যাবে চার্জ। এটাই আর কি প্যারাসাইটিক রেজিস্ট্যান্স বলতেছি, বা লিকেজ রেজিস্ট্যান্স বলে এটাকে, ঠিক আছে? ইয়েস। আচ্ছা, তারপরে কই যেন ছিলাম, হ্যাঁ। তাহলে আমরা যেটা বলতেছি, আমাদের রেজোনেন্স পাইতে হইলে এল আর সি থাকতে হবে, এটা ছাড়া হবে না। কেন একটু পরেই দেখবো। এল আর সি হচ্ছে স্টোরেজ এলিমেন্ট, বুঝতেছো? স্টোরেজ এলিমেন্ট, একটা স্টোরেজ এলিমেন্টও হবে না, শুধু এল থাকলে বা শুধু সি থাকলে রেজোনেন্স হবে না। রেজোনেন্স থাকতে হইলে কি করতে হবে, এই নিজেদের ভিতরে আসলে একজন মানে একটা অসিলেশন থাকতে হবে সিস্টেমে। কোনো যদি আমি ধরো এক্সটার্নাল চার্জ, এক্সটার্নাল সোর্স নাও দেই, একটা এল আর একটা সি যদি তুমি প্যারালাল লাগাই দাও, এখানে রেজোনেন্স হওয়া পসিবল। কিভাবে? ধরো ক্যাপাসিটরটা প্রথমে চার্জ ছিল, ওইটাতে কোনো চার্জ ছিল না, তখন কি হবে, এ ডিসচার্জ করবে, এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, তখন হচ্ছে এটা থেকে এনার্জি, এ এনার্জি ছাড়বে আর এ এনার্জি ধরবে, ঠিক আছে? এটার মধ্যে দিয়ে ছিল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এনার্জি, এটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এনার্জি জমা হবে। এ যখন সব এনার্জি ডিসচার্জ করা শেষ, তখন হচ্ছে এ এর মধ্যে এনার্জি আছে, এর মধ্যে এনার্জি নেই, তখন আবার এ হচ্ছে উল্টা এনার্জি দেওয়া শুরু করবে, এ আবার কারেন্ট ওকে ফেরত দিবে। তো এভাবে করে তুমি চিন্তা করতে পারো যে অসিলেশন হবে, তাই না? এনার্জি একবার ক্যাপাসিটর ইন্ডাক্টরকে দিবে, একবার ইন্ডাক্টর ক্যাপাসিটরকে রিটার্ন দিবে, ঠিক আছে? স্যার এটা কি তো এরকম চলতেই একটা, থাকবে ইনফিনিট টাইম পর্যন্ত, মানে আচ্ছা দেওয়া নেওয়াটা? এটা হচ্ছে যদি, হ্যাঁ যদি শুধু এল আর সি থাকে তাহলে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, বাট রিয়েলিটিতে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, প্রত্যেক সাইকেলে রেজিস্ট্যান্সের মধ্যে আই স্কয়ার আর লস হবে। লসের কারণে এনার্জিটা সিস্টেমে আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে এক সময় নাই হয়ে যাবে। তো রেজিস্ট্যান্স যদি না থাকে, পাওয়ার লসলেস সোর্স কোনটা? সিস্টেম। আচ্ছা, পাওয়ার সোর্সটা হচ্ছে এখানে আসলে ইনিশিয়ালি এই ইয়াটা লাগানোর আগে, এই ক্যাপাসিট্যান্সটা ইন্ডাক্টরের সাথে লাগানোর আগে আমরা এখানে একটা এটাকে চার্জ দিয়ে নিছিলাম। আমাকে তো বলার সুযোগ দিচ্ছে না। এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, এখানে একটা ব্যাটারি প্লাস মাইনাস ডিসি। তো ইনিশিয়ালি কি হয়েছে, আমরা এই পাশে লাগায় রাখছি, লাগাইলে কি হবে, এটাতে একটা ধরো 10 ভোল্ট বা 5 ভোল্ট বা কোনো একটা ভোল্টেজ চার্জ হলো। তারপর কি করবো, আমরা সুইচটাকে এখান থেকে এখানে লাগাই দিলাম, দ্যাট মিনস আমরা ব্যাটারিটাকে ওপেন করে দিলাম, ব্যাটারিটা নাই এর সিস্টেমে, আর এখন হচ্ছে এটা এইদিকে কানেক্টেড। এখন এই যে ক্যাপাসিটরে যে এনার্জি জমা হয়েছিল প্রিভিয়াসলি যে চার্জ করছিল, ওইটার কারণে ক্যাপাসিটর একবার ডিসচার্জ করবে, তখন ইন্ডাক্টরে এনার্জি জমবে, আবার ইন্ডাক্টর ডিসচার্জ করবে। তো তুমি ডিসি দিয়ে ক্যাপাসিটরকে চার্জ করছো, কিন্তু আলটিমেটলি সিস্টেমে এসি কারেন্ট ফ্লো হবে। ক্যাপাসিটর একবার ইন্ডাক্টরকে দিবে, ইন্ডাক্টর ক্যাপাসিটরকে রিটার্ন দিবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক মানে আছে? স্যার এটাকে বলে আমি যদি এই ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটরকে কোনো মতে একটা সার্কিটে রাখি, আর তারপর যেই ধরনের ব্যাটারি দিক না কেন, ওরা এসি কারেন্ট ফ্লো করবে আর ওদের মধ্যে এনার্জি ভাইব্রেট করবে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে রেজোনেটর বলে, রেজোনেটর বলে এটাকে, ঠিক আছে? জায়গা স্প্রিং চিন্তা করতে পারো, একবার স্প্রিং কে একবার যদি তুমি নাড়া দিয়ে দাও, এটা নড়তেই থাকবে না, অনেকটা ওইরকম ব্যাপারটা,
ঠিক আছে, এখানে হচ্ছে ক্যাপাসিটর ইন্ডাক্টর মিলে হচ্ছে এরকম একটা ইয়া করবে, রেজোনেটর ক্রিয়েট করবে। আর এখানে আসলে এটা আমি ডিসি দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমরা আরেকটু সামনে দেখলে বুঝতে পারবো কি হচ্ছে। এটা আসলে ক্যাভিটি রেজোনেন্স ক্যাভিটি আসলে মিল আছে। আচ্ছা যাই হোক, আমি ফিজিক্সে পরে বেশি বললে আবার আরো কনফিউজ হয়ে যাবে। এনিওয়ে, আচ্ছা, রেজোনেন্স কখন অকার করে বলতেছে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ প্রপার ফ্রিকোয়েন্সি, যে কোনো ফ্রিকোয়েন্সিতে দিলে হবে না, ঠিক আছে। এটা কি হবে, এনার্জি অ্যাবজর্বড বাই ওয়ান রিঅ্যাক্টিভ এলিমেন্ট ইজ সেম অ্যাজ দ্য রিলিজড বাই দ্য অ্যানাদার রিঅ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে। একটা যত এনার্জি ছাড়তেছে আর একটা ওই সেম এনার্জিটা অ্যাবজর্ব করতে হবে, ঠিক আছে। ইন দ্য আদার ওয়ার্ডস এনার্জি পালসেটস ফ্রম ওয়ান রিঅ্যাক্টিভ এলিমেন্ট টু আদার, therefore the ideal LC system has reached a state of resonance. It requires no further reactive power in case it is self sustaining, আমি যেটা বললাম, নিজেদের মধ্যে অসিলেশনটা বজায় রাখতে পারবে। আর প্র্যাকটিক্যাল সার্কিটে রেজোনেন্স থাকার কারণে এটাকে বলে ড্যাম্পিং বলি আমরা, অসিলেশনটা আস্তে আস্তে ডিক্রিজ করবে। যে এটা হচ্ছে আমাদের এলসি সার্কিট, সিম্পল একটা এলসি সার্কিট, ঠিক আছে। আর যদি আমি রেজিস্ট্যান্স থাকে কি হবে, রেজিস্ট্যান্স আস্তে আস্তে অসিলেশনটা ডাই আউট করবে। শুরু করছিল ধরো হাই অ্যাম্পলিটিউড নিয়ে, আস্তে আস্তে অ্যাম্পলিটিউড কমতে থাকবে, আস্তে আস্তে টেম্পারেচার ডিক্রিজ করবে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, তাহলে রেজোনেন্স সার্কিট যখন আমরা চিন্তা করব, দুই ধরনের রেজোনেন্স হওয়া সম্ভব, সিরিজ আর প্যারালাল। তাহলে আমরা একটু দেখি সিরিজ রেজোনেন্স সার্কিট। এটা হচ্ছে আমাদের একটা সিরিজ সার্কিট না, সিরিজ সার্কিটে এখানে অনেক জটিল করে দেখাইছে, আগে এটা দেখাই। এটা হচ্ছে একদম আইডিয়াল একটা সিরিজ, এটা কি আইডিয়াল সোর্স আছে, এসি সোর্স, একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকট্যান্স, একটা ক্যাপাসিট্যান্স। আর প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, সোর্সটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্সের জায়গায় থাকবে ইন্ডাক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স থাকবে, সিরিজ রেজিস্ট্যান্স বলছি, তারা রেজিস্ট্যান্স থাকবে কয়েলের। আর ফাইনালি ক্যাপাসিট্যান্সের সাথে একটা প্যারালাল থাকবে, ওইটা ইগনোর করছে, ক্যাপাসিটরটা অনেক বড় রেজিস্ট্যান্স হয়তো, এটা দরকার নেই আমাদের হিসাব করা, ঠিক আছে। তো এটা ওরা ইগনোর করছে এখানে। তো আলটিমেটলি বুঝতেই পারতেছে এই তিনটাই আসলে রেজিস্ট্যান্স যোগ করে একটা আরই হয়ে যাবে। তো এই আলটিমেটলি আমরা আইডিয়াল কেসটা নিয়ে চিন্তা করব, ওইটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে। তাহলে আমাদের একটা আর, একটা এল আর একটা সি আমাদের সিরিজে আছে। ওই যে তিনটাকে যোগ করে একটা আর দিয়ে নাম দিছে, তাহলে এটা ইয়া কি হবে, জেড কি হবে বলতো, এটা আর এটা কি হবে, জে ওমেগা এল, তাই না। আর এটা কি হয়ে যাবে, Yes, sir. 1 বাই j omega c আর জেডটা হয়ে যাবে আর প্লাস জে ওমেগা এল মাইনাস জে ইন্টু 1 বাই ওমেগা সি, রাইট। Yes, sir. Yes, sir. হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি। এখন জেড এর, আচ্ছা রেজোনেন্ট আচ্ছা এটা আসলে সুন্দর বলে দিছে, আমি একটু তাও এক্সপ্লেন করে নিয়ে আসি কিভাবে আসতেছে জিনিসটা। জেড এর ম্যাগনিটিউড কি হবে বলতো, R S Root square over root over r L square plus omega L minus L 1 by minus 1 omega omega c c whole whole square. square. আচ্ছা এটা হচ্ছে জেড এর ম্যাগনিটিউড। আচ্ছা আই কি হবে বলতো, জেড আর ছিল বি বাই জেড, তাই না। আই এর ম্যাগনিটিউড sir, যদি B আমি by চিন্তা Z. করি, আমি খালি ম্যাগনিটিউড চিন্তা করতেছি, তাহলে ভি এর ম্যাগনিটিউড ডিভাইডেড বাই জেড এর ম্যাগনিটিউড। ভি এর ম্যাগনিটিউড ধরো যে ভি অ্যাঙ্গেল, ভি এম অ্যাঙ্গেল 0 সাপোজ, আর ই এর জেড এর ম্যাগনিটিউড কি হবে। স্যার আপনার স্ক্রিন সম্ভবত হ্যাং করছে স্যার, আচ্ছা আমি এখন আসতেছে। এখন স্যার আসতেছে। আসছে না, আচ্ছা ঠিক আছে। আই এর ম্যাগনিটিউডটা লিখছি আমি, ভোল্টেজের আচ্ছা অ্যাঙ্গেল 0 তো দরকার নেই, ভোল্টেজের ম্যাগনিটিউড ডিভাইডেড বাই ওই যে আর স্কয়ার প্লাস ইত্যাদি ইত্যাদি, তাই না। Yes, sir. আচ্ছা এখন এখানে বলো আই ম্যাক্সিমাম আমাদের, আমরা যদি আইটাকে আউটপুট হিসেবে চিন্তা করি এই সিস্টেমের, তাইলে আমাদের রেজোনেন্স কখন হবে, যখন আইটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। ম্যাগনিটিউড অফ আই ম্যাক্সিমাম কখন হবে, যখন নিচেরটা ভগ্নাংশের নিচেরটা মিনিমাম হবে, Yes, sir.
তো এটা স্যার আই মিনিমাম হবে ম্যাক্সিমাম কখন? হলে রেজোনেন্স কেন হবে স্যার একটু বুঝলাম না স্যার। রেজোনেন্সের ডেফিনিশনই তো এইটা যে এমন একটা ফ্রিকোয়েন্সি আছে যেই ফ্রিকোয়েন্সিতে সিস্টেমে অ্যামপ্লিটিউড সবচেয়ে বেশি বেশি তুমি আউটপুট পাবা। তোমরাই তো ডিফাইন করছো। হ্যাঁ, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কোনটা? যেই ফ্রিকোয়েন্সিতে আউটপুট ফ্রিকোয়েন্সি যে এমন একটা ফ্রিকোয়েন্সি আছে ওই ফ্রিকোয়েন্সি দিলে হাইয়েস্ট অ্যামপ্লিটিউডে সিস্টেমটা নড়াচড়া শুরু করবে। ঠিক আছে? তো এখানে আমরা যে একটা সিরিজ সিস্টেমে আমরা যদি চিন্তা করি কারেন্টটাকে আমরা রেসপন্স হিসেবে চিন্তা করি, তাহলে কি হবে? কারেন্টের অ্যামপ্লিটিউডটা যেখানে ম্যাক্সিমাম পাবো সেটাই আসলে আমাদের রেজোনেন্স। ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এখন বলো এই মিনিমাম হবে কখন? আর তো আর এর তো ম্যাগনিটিউড ইজ কনস্ট্যান্ট, আর এইটার ম্যাগনিটিউড কি স্কয়ার সামথিং, এটা কখনো নেগেটিভ হবে না। এটা মিনিমাম হইতে পারে কখন? So capacitance কমলে, capacitance কমে গেলে না, CR সেটাও না। এটার মিনিমাম ভ্যালু হচ্ছে 0 স্কয়ার সামথিং Zero. স্কয়ার। এ স্কয়ারের মিনিমাম ভ্যালু কি? 0 না? জিরো। yes sir ঠিক আছে। আর যে হ্যাঁ 0 হইলে আমার জেডটা যদি 0 হয়, ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ইজ ইকুয়াল টু 0 হইলে আমার জেড ম্যাগনেট জেড হবে মিনিমাম। so LC equals to 1 ঠিক আছে? মিনিমাম খালি আরটা থাকবে, আর কিছু থাকবে না। বুঝতেছো? ওমেগা এল আর ওমেগা সি পরস্পরকে কাটাকাটি করে দিচ্ছে, খালি রেজিস্ট্যান্স আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত ফ্রিকোয়েন্সিতে হবে আমাদের ওমেগা এল ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা সি, বা এটাকে আমরা বলতে পারি এক্স এল ইজ ইকুয়াল টু এক্স সি। রাইট? একটা হচ্ছে ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর রেজিস্ট্যান্স, এই দুইটা সমান হবে এবং ওমেগাটার মান কত? ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই এলসি। ওমেগা ইজ ইকুয়াল টু কি? 1 বাই রুট এলসি। ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সিতে গিয়ে এটা হচ্ছে সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? ওমেগা আর বলতেছি, এটা আর শুধু ওমেগা না, এটা আসলে ওমেগা আর ইকুয়াল টু 1 বাই এলসি। ঠিক আছে? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বা আর ফ্রিকোয়েন্সিতে লিখলে এফ হয়ে যাবে 1 বাই 2 পাই রুট এলসি। ঠিক আছে? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এবং এই সময় এই জিনিসটা কি? এই সময় আমার জেড হচ্ছে মিনিমাম, কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম, এবং জেডটা আসলে পিওরলি রেজিস্টিভ। রাইট? কারণ এক্সএল আর Yes, এক্সি sir. পরস্পরকে কাটাকাটি করে দিছে। জেড ইকুয়াল টু আসলে আর। বুঝা গেছে? এক্সএল আর এক্সি পরস্পরকে কাটাকাটি করে দিতেছে। এই হচ্ছে আমাদের রেজোন্যান্সের ডেফিনিশন আর কি, সিরিজ রেজোন্যান্স এটা। ঠিক আছে? ওরা এত কিছু না দেখে সরাসরি বলছিল স্যার রিপিট করেন না স্যার, বুঝি না একটু। আচ্ছা, আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা ছিল আমাদের জেড এর ম্যাগনিটিউড। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। না। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের আই এর ম্যাগনিটিউড। ঠিক আছে? এইটাকে যদি আমরা প্লট করি, ম্যাগনিটিউডটাকে যদি প্লট করি, আই এর ম্যাগনিটিউড, খেয়াল করে দেখো এই পার্টটা দেখো, এটা তো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, আর ফ্রিকোয়েন্সি ভ্যারি করতেছি, সাপোজ ওমেগা ভ্যারি করতেছি। ঠিক আছে? তাইলে কি হবে বলতো? এই জায়গাটার কথা চিন্তা করো, এই জায়গাটার মান কিন্তু চেঞ্জ হচ্ছে, ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি। এটা কিন্তু কি হইতে পারে? গ্রেটার দেন 0 হইতে পারে, লেস দেন 0 হইতে পারে, ইকুয়াল টু 0 হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য ওমেগা। রাইট? জি স্যার। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, এটার উপরে আবার স্কয়ার বসাইছো। স্কয়ার করলে গ্রেটার দেন লেস দেন দুইটাই গ্রেটার দেন হয়ে যাবে। রাইট? জি স্যার। খালি জিরো কেসটা জিরো থাকবে। তো আমরা যদি চিন্তা করি ওমেগা যদি কম হয়, ওমেগার ভ্যালু যদি ছোট হয় অনেক, কি হবে বলতো? ওমেগা এল এর ভ্যালু কম হবে, আর 1 বাই ওমেগা মানে অনেক বড় হয়ে যাবে। ওমেগা ছোট হলে কি হবে? 1 বাই ওমেগা সিটা বড়। তো ওমেগার ভ্যালু যখন লো, তখন এই পুরোটা জিনিসটা আসলে ক্যাপাসিটিভ। রাইট? কারণ ইন্ডাকটেন্সের দাম কমে গেছে। এই জায়গাটাকে বলতেছি এক্স এল, আর এটা হচ্ছে এক্স সি। এটা হচ্ছে এক্স এল মাইনাস এক্স সি। যখন ওমেগা অনেক লো, তখন হচ্ছে এক্সএল লেস দেন এক্সি, দ্যাট মিন্স ওভারঅল জিনিসটা ক্যাপাসিটি। ঠিক আছে? আচ্ছা, তখন কি হবে? এটার তো একটা ভ্যালু পাওয়া যাবে, তাই না? এক্সএল মাইনাস এক্সি এর সাম ভ্যালু থাকবে। আচ্ছা,
তাহলে আমার আই যদি চিন্তা করি, আচ্ছা এটা আর ওমেগা যদি অনেক বড় হয় কি হবে, এক্সেল হবে গ্রেটার দেন ইন্ডাকটেন্স হয়ে এক্সি। যাবে। হ্যাঁ, পুরো ওভারঅল জিনিসটা হবে ইন্ডাকটিভ। ঠিক আছে, এবং এই জিনিসটা একটা ভ্যালু থাকবে, তাই না, ম্যাগনিটিউড থাকবে। স্কয়ার করে যখন ভাগ করবা, এই যে আই এর মান যখন বাইর করতে যাবা, এখানে একটা ভ্যালু পাওয়া যাবে, রাইট? তো আই এর মানটা কমে জি যাবে। স্যার। কিন্তু যখন এক্স্যাক্টলি জিরো কেসটা, এক্সএল ইজ ইকুয়াল টু এক্সি, তখন কি হবে, এক্সএল মাইনাস এক্সি ইকুয়াল টু জিরো হয়ে যাবে না? জিরো হয়ে জি যাবে। স্যার, তখন বুঝতে আমার পারছি। জেড কি হয়ে যাবে, জেড হচ্ছে আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি ছিল, which is equal to r plus 0, পিউরলি রেজিস্টিভ কেস হয়ে গেল। ঠিক আছে, এবং এই কেসটাতে খেয়াল করে জি স্যার। দেখো, এইখানটা শূন্য বইলা এই জায়গাটা নাই হয়ে গেছে। তো এইটা আসলে আই এর ভ্যালুটা মিনিমাম হবে, আই আসলে ভি বাই আর হয়ে যাবে, পিউরলি রেজিস্টিভ এটা। জি ঠিক আছে, স্যার। ইন ফেজ রেজিস্টিভ, তো ইন ফেজ হয়ে যাবে, ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজ হবে। এবং এই সময় আই এর ম্যাগনিটিউডটা সবচেয়ে বেশি হবে, কারণ অন্য যে কোনো সময় আর এর সাথে কিছু না কিছু যোগ হয়ে আসতো, এখন এখানে আর এর সাথে কিছু নাই, তাই না? অন্য যে জি স্যার, কোনো বুঝছি। কিছু আয়ের সাথে একটা ভ্যালু যোগ হইতো, নেগেটিভ ভ্যালু যোগ হইতে পারতো না, স্কয়ার আছে বলে। ঠিক আছে, সো এটা তাহলে আমি যদি কারেন্টটা আমি এটা যদি প্লট করি, আই এর ম্যাগনিটিউড ভার্সেস ওমেগা, খেয়াল করে দেখো স্যার যেটা একটু স্যার হবে, নেট চলে গেছিল স্যার। স্যার ওই এক্সএল ইকুয়াল টু এক্সি, তারপর ওমেগার সমান 1/√/LC, এরপর স্যার কি পড়াইছিলেন? এরপরে আসলে আমি আবার জিনিসটা আবারও এক্সপ্লেন করতেছি, নতুন কিছু পড়াই নেই। ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। এটা খেয়াল করো। এখন কারেন্টের ম্যাগনিটিউডটা কি হবে, আমি একটু চিন্তা করি, আবারও প্লট করি, আই এর ইয়াটা আবারও লিখি। সেটা হচ্ছে কি, হচ্ছে ভি বাই আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি স্কয়ার, এটা সি এল রুট। তাহলে খেয়াল করো, ওমেগা ইকুয়াল টু 0 হইলে কি হয়ে যাবে, এই জায়গাটা ইনফিনিটি হয়ে যাবে না? এই জায়গাটা ইনফিনিটি হয়ে গেলে আই ইকুয়াল টু 0 হয়ে যাবে। সো ওমেগা ইকুয়াল টু 0 তে কারেন্ট শূন্য। আবার ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি যদি দেই, ওমেগা যদি ইনফিনিটি বসে, এই জায়গাটা ইনফিনিটি হয়ে যাবে, এই জায়গাটা 0 হয়ে যাবে, এটা থাকবে না, আর এটা ইনফিনিটি হয়ে যাবে, আবারও আই ইকুয়াল টু 0 হয়ে যাবে। সো ভেরি লো ফ্রিকোয়েন্সি তো 0, ভেরি হাই ফ্রিকোয়েন্সি তো কারেন্ট 0 হবে। মাঝখানে কোথায় ম্যাক্সিমাম হবে, যখন এই জায়গাটার ভ্যালু শূন্য। এই জায়গাটার ভ্যালু শূন্য হইলে কি হবে, ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি, ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 1/LC, বা ওমেগা ইজ ইকুয়াল টু 1/√LC। এই ফ্রিকোয়েন্সিতে আই এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। এটা অসীমে গিয়ে শূন্য হবে, তো এটা শূন্যতে লাগাই দিও না আবার। এই যে যেই পিকটা পাচ্ছি, এটা কত, ওমেগা ইজ ইকুয়াল টু 1/√LC, এইটাকে বলতেছি সিরিজ রেজোনেন্স। এটাই হচ্ছে আমাদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, ওমেগা আর রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই স্যার সময় পিওরলি কারেন্টের, রেজিস্টিভ কেসে হলে আমার ম্যাক্সিমাম হবে মূলত। হ্যাঁ হ্যাঁ, এক্সএল আর এক্সি পরস্পরকে কাটাকাটি করে দিতে হচ্ছে। ঠিক আছে, আসলে যেটা হচ্ছে, আমরা যেটা বলছিলাম যে রেজোনেন্সের ডেফিনিশন হচ্ছে আসলে ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স নিজেদের মধ্যে ইকুয়াল পরিমাণ এনার্জি আদান প্রদান করবে, তাই না? সেই জন্য আসলে ডেফিনিশনটা এক্সএল ইকুয়াল টু এক্সি হইতে হবে, যাতে এরা একই পরিমাণ এনার্জি স্টোর করতে পারে। ঠিক আছে, সো আই আই এর ভ্যালুটা, এই পিক পিক ভ্যালুটা কত হবে বলতো, ভি বাই আর সিম্পলি, বুঝা যাচ্ছে? আচ্ছা, আর এই পাশটা কি ছিল, এই পাশটা আসলে খেয়াল করে দেখো, এই পাশটা ছিল আমাদের হিসাবে, খেয়াল করো, যখন ওমেগা ভেরি লো, এই জিনিসটা ছিল ক্যাপাসিটিভ, এই জায়গাটা ছিল ক্যাপাসিটিভ, এই জায়গাটা হচ্ছে ইন্ডাকটিভ, আর এই পয়েন্টটা হচ্ছে রেজিস্টিভ। মাঝখানের একটা পয়েন্ট। এই গ্রাফটা বোঝা গেছে কি হইলো গ্রাফে? জি স্যার, বুঝছি। স্যার মাঝখানের পয়েন্টটাই কি, মানে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর এই দুটো কি ইকুয়াল এনার্জি শেয়ার করতেছে? হ্যাঁ হ্যাঁ, এক্সএল ইকুয়াল টু এক্সি হয়ে গেছে, কাটাকাটি চলে গেছে, জেড ইকুয়াল টু আর হয়ে গেছে। এই তো, এটা পরস্পর সমান হয়ে গিয়ে কাটাকাটি চলে গেছে। এনিওয়ে, জেড ইকুয়াল টু আর, এই যেগুলো বলতেছে এইগুলো তোমরা রিডিং করো, এটা আমরা কিছু না, হার্টজ ফ্যারাডে ইত্যাদি ইত্যাদি। আই হয়ে যাবে জাস্ট ভি বাই আর,
এবং অ্যাঙ্গেলটা ভোল্টেজের অ্যাঙ্গেল যত ছিল কারেন্টের অ্যাঙ্গেল সেম হবে, ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজ হবে। ঠিক আছে, ফেজর ডায়াগ্রাম যদি আঁকি, এই যে এটা ছিল ভি, এটাই আই, একই অ্যাঙ্গেল, দুইটাই অ্যাঙ্গেল 0। ঠিক আছে, এবং ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ভোল্টেজ কি হবে, এটা হচ্ছে ভিএল, এটা হচ্ছে ভিসি, পরস্পরকে কাটাকাটি করে দিচ্ছে ভিএল আর ভিসি, সমান এবং উল্টা দিকে। তো খেয়াল করে দেখো, এই যে আমাদের ছবিটা কি ছিল, এখানে ফেজর ডায়াগ্রাম যদি আঁকি কি হবে, এটা ই, তাই না? এটা ধরো ই, আমাদের বলতেছে আই আর ই ইন ফেজ হবে, সো আই ও এখানেই হবে। তাহলে আই আর কি হবে বলতো, আই আর ও ইন ফেজ হবে। ধরো ব্লু কালার দিয়ে আঁকতেছি, আই আর, তারপরে আই ইন্টু জে ওমেগা এল, এটা হচ্ছে ভিএল, তাই না? ভিএল হচ্ছে আই ইন্টু জে ওমেগা এল 90 ডিগ্রি উপরের দিকে। আর ভিসি কি হয়ে যাবে, প্লাস মাইনাস ভিসি, ভিসি হচ্ছে আই ইন্টু মাইনাস 1/j ওমেগা সি নিচের দিকে। ইন্ডাকটেন্স রেজোনেন্স কখন হবে, যখন এই দুইটা পরস্পর সমান। সমান হইলে আমার টোটাল ই ইকুয়াল টু কি বলতো, ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি, তিনটার যোগফল। ভিএল আর ভিসি যখন রেজোনেন্স হবে, ভিএল ভিসি সমান এবং উল্টা হবে, সো এটা কাটাকাটি চলে যাবে, তো ই ইকুয়াল টু আইআর হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, রেজোনেন্স এই যে সুন্দর করে আঁকছে ওরা ছবিগুলা, দেখো কি আঁকছে এগুলা। ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্স সবার পাওয়ার রাখছে, আই স্কয়ার আর। তো এই যে এগুলো তো আমি বললাম ভিএল ইকুয়াল টু ভিসি হবে, এগুলো আসলে রিডিং পড়লে বুঝতে পারবে, আহামরি কিছু না। এই হ্যাঁ, আর এল আর সি তিনটারই পাওয়ার রাখছে, বুঝতেছো? আই স্কয়ার আর, আই স্কয়ার এক্স এল, আই স্কয়ার এক্স সি পাওয়ার। ঠিক আছে, এই দুইটা যেহেতু সমান এবং নেগেটিভ, একটা একটা উল্টা, কি হবে বলতো, পাওয়ারও একটা আরেকটা সোজা এবং উল্টা হবে। দেখো ব্লু কালার আর অ্যাশ কালারেরটা খেয়াল করে দেখো, যোগ করলে অলওয়েজ 0 হয়। ঠিক আছে, ব্লু কালার Yes, আর sir. অ্যাশ কালার এনার্জি খেয়াল করে দেখো। তাহলে এখানে যেটা হচ্ছে বেসিক্যালি আমি বলি, এ আর এ আসলে একই পরিমাণ এনার্জি আদান প্রদান করতেছে, আর সিস্টেম থেকে তাহলে এনার্জি ড্র করতেছে কে, খালি এ, রেজিস্ট্যান্সটা। তাহলে মানে আমার এই যে সোর্স থেকে এনার্জি সাপ্লাই যাচ্ছে খালি রেজিস্ট্যান্সে, এল আর সি আসলে নিজেদের মধ্যে এনার্জি আদান প্রদান করতেছে বেসিক্যালি। ঠিক আছে, এই জন্য আমাদের টোটাল পাওয়ার আসলে পি টোটাল, যদি আমি চিন্তা করি, পি টোটাল ইজ ইকুয়াল টু পি অফ রেজিস্ট্যান্স। আসলে এটা নর্মালের জন্য সত্য, এটা আসলে ভুল বলছি, কারণ এক্স তো কখনো রিয়েল পাওয়ার খায় না। মানে কিউ টোটালটা 0, এটা আর কি বলতে চাচ্ছি, কিউ টোটাল ইকুয়াল টু 0, কারণ কিউ, ঠিক আছে, কিউ সি আর কিউ এল আসলে পরস্পরকে ইয়া করতেছে। এগুলা পি আসলে ইনস্ট্যান্টিনিউয়াস, বুঝছো? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো আসলে ইনস্ট্যান্টিনিউয়াস পাওয়ার, এভারেজ না। আচ্ছা, এনিওয়ে, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর বলে একটা জিনিস আমরা ডিফাইন করি। কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে যে কোনো রেজোনেন্সের, ঠিক আছে, কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে কি বোঝায়, এখানে এটা প্রচুর অনেক ধরনের ডেফিনেশন পাবা, কোয়ালিটি ফ্যাক্টরের অনেক ধরনের ডেফিনেশন পাবা, রিয়েক্টিভ পাওয়ার বা এভারেজ পাওয়ার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাট কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে কি বোঝায় সেটা একটু আমি বলি। সেটা হচ্ছে যে কোনো রেজোনেন্স মানেই বুঝতেছে একটা ফ্রিকোয়েন্সিতে আমি মানে ম্যাক্সিমাম কোন একটা আমি জিনিস পাবো আর অন্য ফ্রিকোয়েন্সিতে কম হবে, তাই না? এরকম একটা আমার শেপ পাওয়া যাবে রেজোনেন্স মানে। এটা আমার হইতে পারে ফিজিক্সে, যে আমরা অসিলেশনের রেজোনেন্স হইতে পারে, ইলেকট্রিক্যাল রেজোনেন্স হইতে পারে, ইত্যাদি ইত্যাদি, ভাইব্রেশন, যে কোনো কিছু, সাউন্ডেও তো রেজোনেন্স আছে। তো যে কোনো রেজোনেন্সের ক্ষেত্রে আমাদের এরকম একটা শেপ পাওয়া যাবে, যে আউটপুট হচ্ছে রেজোনেন্সের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে। তো এই রেজোনেন্সটা কিরকম রেজোনেন্স সেটা বোঝার জন্য আসলে কিউ বলে একটা কোয়ান্টিটি ডিক্লেয়ার করে। হ্যাঁ, কোয়ালিটি ফ্যাক্টর, রেজোনেন্সের কোয়ালিটি কেমন, রেজোনেন্সের কোয়ালিটি কিউ যত বেশি হবে সেটা বোঝায় এই জায়গাটা তত ন্যারো।
দেখো দুইটা রেজোনেন্ট ধরো আমি সার্কিট বানাইছি, একটা হচ্ছে এইরকম আর একটা হচ্ছে এইরকম। তাইলে আচ্ছা আমি রেড কালার দিয়ে কি দ্বিতীয়টাকে, ঠিক আছে, দুইটাতেই রেজোনেন্স হইতেছে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটাতে ন্যারো রেজোনেন্স আর একটাতে ব্রড রেজোনেন্স। তাহলে এই দুইটাকে আলাদা করার জন্য কিউ দিয়ে আলাদা করে, যে রেজোনেন্স যত ন্যারো হবে কিউ তত হাই হবে, ঠিক আছে। কোয়ালিটি ফ্যাক্টর যত বেশি, রেজোনেন্স তত ন্যারো, ঠিক আছে। তো আমাদের যে আমরা যে রেজোনেন্সটা পড়তেছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, এখানে রেজোনেন্সটা ডিফাইন করছে রিঅ্যাক্টিভ পাওয়ার বাই এভারেজ পাওয়ার হিসেবে, ঠিক আছে। আর তুমি যদি ধরো অসিলেশনের ক্ষেত্রে তখন ইয়া করবে যে লস লস বাই এরকম ড্যাম্পিং ট্যাম্পিং ইত্যাদি ইত্যাদি দিয়ে ডিফাইন করবে। ওখানে স্যার ওমেগা বাই 2 ল্যামডা শিখেছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ওই ল্যামডা ওই জিনিসগুলো আসবে, এইটা এটার সাথে কম্পেয়ার করতে পারবা। সেটা হচ্ছে এই কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে কত এনার্জি প্লেসড অন দা স্টোরেজ আর ডিভাইডেড বাই কতটুকু ডিসিপেট হচ্ছে। হ্যাঁ, স্টোরেজ এনার্জি কত স্টোর করছো বা এনার্জি কত লস হচ্ছে, ঠিক আছে। তো স্টোর এনার্জি আসলে ইলেকট্রিক্যালে কে করতেছে? কিউ করতেছে না, রিঅ্যাক্টিভ পাওয়ার। আর লস করতেছে কি? রিয়েল পাওয়ার। সেজন্য কিউ বাই পি করে ডিফাইন করতেছি, বুঝতেছো? এটা হচ্ছে জেনারেল স্টোরড পাওয়ার বাই এনার্জি লস, ঠিক আছে। তো এখানে গিয়া করতেছে আই স্কোয়ার, কিউ হচ্ছে আই স্কোয়ার এক্স আর পি হচ্ছে আই স্কোয়ার আর, ভাগ করে দিলে পাওয়া যাবে এত, ঠিক আছে। তো টোটাল কিউ তো শূন্য, তাহলে যে কোনো একটা কিউ বসান লাগবে, কিউ অথবা কিউ এল অথবা কিউ সি, বুঝছো? যে কোনো একটা কিউ বসান লাগবে। দুইটা বসে দিলে তো, জিরো বসালে তো হবে না। মানে ম্যাক্সিমাম স্টোরেজ, বুঝতেছো? ম্যাক্সিমাম স্টোরেজ আমরা এখানে হিসাব করতেছি, এভারেজ স্টোরেজ না, কারণ এভারেজ স্টোরেজ তো জিরো হয়ে যাবে। ম্যাক্সিমাম স্টোরেজ কি হবে? যে কোনো মোমেন্টে এই যে খেয়াল করে দেখো, এই যে গ্রাফটা চিন্তা করো, এই যে এ স্টোর করতেছে, এ স্টোর করতেছে, তো ম্যাক্সিমাম যে কোনো একটা চিন্তা করতে হবে। হ্যাঁ, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর নিয়ে চিন্তা করতে হবে। তো এখানে আসলে আসছে এভাবে করে, ঠিক আছে। এক্সেল দিয়ে করলে এটা আসবে, এক্সি দিয়ে করলে আসতো কি এক্সি বাই আরও করতে পারতো, ঠিক আছে, 1/ওমেগা সি ইন্টু আর। পরে বলতে দুইটা দুইটা আসলে সেম, কারণ কি ওমেগা আসলে 1/√LC, বুঝছো? আলটিমেটলি মান বসাই দিলে একই জিনিস আসবে। তো কিউ আসলে ডিফাইন করছে কিউ কয়েল ইত্যাদি ইত্যাদি। এগুলা কি? ইন্ডাক্ট্যান্স ভ্যারি করলে আমার কিভাবে এই গ্রাফটা চেঞ্জ হবে লাগবে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আসলে এই আলটিমেটলি আরএলসি দিয়ে ডিফিনিশন, ঠিক আছে। ওই যে এখানে ডেফিনিশনের মধ্যে এখানে এই যে ডেফিনিশনটা ওমেগা ইকুয়াল টু 1/√LC বসায় দাও, ঠিক আছে। কি হয়ে গেল? √L কাটাকাটি করে L/C, ঠিক আছে। এটা আসলে কিউ এর ডেফিনিশন, ঠিক আছে। এটা হচ্ছে ফর সিরিজ, প্যারালালের জন্য আলাদা হবে। সিরিজ রেজোনেন্সে এটা হচ্ছে ডেফিনিশন, ঠিক আছে। আচ্ছা, রেজোনেন্সের সময় তোমরা একটা জিনিস ডেফিনিশন পড়ছিলা না, যে এই অ্যামপ্লিটিউড কি অসীম হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, হ্যালো, জি এই যে স্যার। বলছিলাম না যে অ্যামপ্লিটিউড বাড়তে থাকবে, তাহলে এখানে তো অসীম পাই নাই, অসীম আসলে পাওয়া সম্ভব ছিল। সেটা হচ্ছে আর ইকুয়াল টু 0 হইলে তোমার অসীম অ্যামপ্লিটিউড পাওয়া, মানে হিসাবটা ওইরকম ব্যাপার আসতো। কিরকম? আই ইজ ইকুয়াল টু বি বাই কি আসছে জেড, তাই না? আর প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি স্কয়ার রুট। আর যদি 0 হয়ে যায় আর এই দুইটা যদি সমান হয়ে যায়, বুঝে গেছে? সো আমাদের যে আমরা গ্রাফটা আঁকছিলাম, যদি তোমার ইয়া 0 হইতো, রেজন আর 0 হইতো, গ্রাফটা এরকম আসতো।
আর নন জিরো হইলে এখানে আসলে একটা অসীম যাবে না, একটা ভ্যালু পাওয়া যাবে। আর এর ভ্যালু যদি আরো বাড়াই আরো ফ্ল্যাট হবে গ্রাফটা। ঠিক আছে, এরকম হইতে থাকবে, যত আর বাড়াচ্ছ এরকম করে গ্রাফটা তত চ্যাপ্টা হবে আর কি। আর যত কম গ্রাফ তত ন্যারো। ঠিক আছে, এবং কিউ তত আসলে বেশি। কিউ এর ডেফিনেশনটা থেকে বুঝতে পারতেছো, কিউ এর ডেফিনেশন হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার এক্স বাই আর, তাই না? এক্স বাই আর কিউ এর ডেফিনেশনই ছিল, একটু আগে আমরা দেখে আসছি, তাই না? এই যে এক্স বাই আর, আর যত বেশি হবে কিউ তত কম হবে। কারণ কি, আর যত বেশি হবে এই জায়গাটা তত ন্যারো হইতে থাকবে। বা কিউ এর আরেকটা ডেফিনেশন আমরা পড়ছি 1/r রুট এল বাই সি। এখান থেকে দেখতে পারতেছো আর যত বেশি হবে আমাদের এটা তত কিউ কমে যাবে, কারণ গ্রাফ তত ন্যারো হবে। এখানে আরো অনেক কিছু বলছে, এগুলা কি আমি জানি না, তোমরা রিডিং করে দেখো, কঠিন কিছু হওয়ার কথা না। জেড টি ভার্সেস ফ্রিকোয়েন্সি, এটা কি? ও, সেটা হচ্ছে আমরা তো আই ভার্সেস গ্রাফ আঁকছি, জেড ভার্সেস যদি গ্রাফ আঁকতাম কি হইতো, আমাদের ইয়ার সময় মিনিমাম আসতো। ঠিক আছে, জেড ভার্সেস যদি গ্রাফ আঁকতাম, জেড আসতেছে কি আর স্কয়ার, যদি আমি ম্যাগনিটিউড চিন্তা করি ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি স্কয়ার, এটা যদি প্লট করি ওমেগার ভার্সেসে কি হবে, এই রেজোনেন্সের সময় হচ্ছে মিনিমাম হবে, অন্য যে কোনো সময় আরো বেশি হবে, এরকম কিছু একটা গ্রাফ পাওয়া যাবে। ঠিক আছে, যদি আমি জেড জেড টি ভার্সেস ওমেগা গ্রাফ আঁকি, তো এটা কিভাবে আঁকছে, তিনটা আলাদা আলাদা করছে। জেড হচ্ছে আসলে আর প্লাস জে ওমেগা এল মাইনাস ওয়ান মাইনাস জে ইন্টু 1/ওমেগা সি, তো তিনটা আলাদা আলাদা করছে। ওমেগা এল কে ওমেগা ভ্যারি করলে, আর যদি চিন্তা করি আর কনস্ট্যান্ট, ওমেগার সাথে ভ্যারি করে না। জে ওমেগা এল কি লিনিয়ার, রাইট? আর 1/j ওমেগা সি কি, ওমেগার সাথে 1/x এর গ্রাফ, ব্লু কালার দিয়ে আঁকি, 1/x এর গ্রাফ। ঠিক আছে, আচ্ছা এটা আমি আলাদা করি। তো যেই পয়েন্টে দুইটা সমান হবে, এটা হচ্ছে আমাদের ব্লু কালারটা কি এক্স এল, সরি ব্ল্যাক কালারটা হচ্ছে এক্স এল, ব্লু কালারটা হচ্ছে এক্স সি, তাই না? ওমেগা এল, এটা হচ্ছে 1/ওমেগা সি। যেই রেজোনেন্স হবে কখন, যেই পয়েন্টে দুইটা সমান হয়ে যাবে, এই যে পয়েন্টে দুইটা সমান হয়ে গেছে, এই পয়েন্টে আর আর আমি আঁকি নাই, আরটা হচ্ছে এরকম, আর তো কনস্ট্যান্ট, আর তো আর ইকুয়াল টু আর, তিনটা যোগ করলে টোটাল জেড পাওয়া যাবে। ঠিক আছে, আসলে যোগ করলে না, স্কয়ার রুট, ওই যে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার করলে আসলে পাওয়া যাবে। এই জিনিসগুলো ওরা দেখাইছে, এটা হচ্ছে এক্সসি এক্সএল, এটা আসলে টোটাল জেড। তো ওই যে ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রেজিস্টিভ, এই কথাগুলো আমি সব বলে ফেলছি না? ওই যে আমাদের ফ্রিকোয়েন্সি আমি একটু আগেই দেখাইছিলাম, এটা হচ্ছে রেজিস্টিভ, এই জায়গাটা ক্যাপাসিটিভ, এই জায়গাটা ইন্ডাকটিভ। ওরা ওরা এখানে ফেজ প্লট করছে, ইয়া প্লট করছে বিভিন্ন, তোমরা রিডিং করো, এটা কঠিন কিছু না। আচ্ছা, ওই আমরা যেটা বলছিলাম কতটা ন্যারো, এটা আরেকটা ইয়া আছে, কিউ দিয়ে বোঝায়, আরো কিছু ডেফিনিশন আছে। একটা হচ্ছে সিলেক্টিভিটি। ঠিক আছে, সিলেক্টিভিটি কিভাবে বোঝায়, এটা হচ্ছে আসলে বা ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ কি, এই বেসিক্যালি যেই পয়েন্টে, এটা ব্যান্ডউইথ আমি ফিল্টার পড়ানোর সময় বলছি কিছুটা, যেখানে পাওয়ার অর্ধেক হয়ে যায়, আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার ইকুয়াল টু হাফ, বা আউটপুট না বলে বলতে পারি ম্যাক্সিমাম পাওয়ার, যেখানে পি আউট হচ্ছে পি ম্যাক্স বাই 2 হয়ে যাচ্ছে, সেটাকে বলতেছি কাট অফ ফ্রিকোয়েন্সি। আর দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সির মধ্যবর্তী গ্যাপটাকে বলতেছি ব্যান্ডউইথ। খেয়াল করে দেখো, তো আমাদের এখানে পাওয়ার কত বলতো, আই স্কোয়ার আর না, আই স্কোয়ার আর। ইয়েস স্যার। তাহলে আর তো কনস্ট্যান্ট, তাহলে পি প্রপোর্শনাল টু আই স্কোয়ার। ঠিক আছে, পাওয়ার হাফ হবে কখন, এই যে আমরা গ্রাফ যদি চিন্তা করি, আই এর গ্রাফ, ঠিক আছে, আই ভার্সেস ওমেগা,
তাহলে আই স্কোয়ারটা যখন পি হাফ হবে যখন আই হচ্ছে 1/√2 হবে, রাইট? তাহলে এটা যদি আমার 1 হয়, এটাকে আমি যদি 1 চিন্তা করি, তাহলে 1/√2 যেই জায়গায় থাকবে সেটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, বা এই পয়েন্ট গুলাতে পাওয়ার হাফ হয়ে গেছে। এখানে যদি পি ম্যাক্স হয়ে থাকে, এই পয়েন্টটাতে পি ম্যাক্স বাই 2 পাওয়ার পাওয়া যাবে, ঠিক আছে? এবং এই পয়েন্টে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে, তাই না? একটা মিনিমাম, একটা এই দুইটা ডিসটেন্সটাকে বলতেছি আমরা ব্যান্ডউইথ, ঠিক আছে? তো 1/√2 মানে 0.707, ঠিক আছে? আই ম্যাক্স ইকুয়াল টু ভি বাই আর, এই জিনিসগুলো বলছে f1 f2 ইত্যাদি ইত্যাদি, হাফ পাওয়ার উইথ ইত্যাদি, হাফ পাওয়ার উইথ তাহলে কিউ যত কম হবে আমার এই ব্যান্ডউইথ কি হবে তত কম হবে, রাইট? ন্যারো ন্যারো হইলে ব্যান্ডউইথ কম হবে। যেভাবে করে চিন্তা করো, ন্যারো গ্রাফ, ঠিক আছে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0.707, ন্যারো হইছে। আরেকটা চওড়া গ্রাফ চিন্তা করো, এটা 1, এটা ধরো 0.707, বুঝছো? ব্যান্ডউইথ বড় হয়ে গেছে। তো কিউ যদি আমার কম হয় তাহলে এটাকে ন্যারো ব্যান্ডউইথ বলে আর কি। হ্যাঁ, তো কিউ গ্রেটার দেন 10 হলে এটাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটার ক্যালকুলেশনটা করতেছে, ঠিক আছে? ইয়ার ক্যালকুলেশন, এই যে কাট অফ ফ্রিকোয়েন্সির ক্যালকুলেশন কি করছে এগুলা। আচ্ছা, এত কিছু আমি না করে আমি স্ট্রেট ক্যালকুলেশন করি। আমরা পি ম্যাক্স কি বলতেছি, আই স্কোয়ার আর, তাই না? দাঁড়াও, আই হচ্ছে, দাঁড়াও আবার ঠিক করে, আই হচ্ছে বি বাই আর, তাই না? আর বি বাই জেড। এটা হচ্ছে যে কোনো কারেন্টের কথা বলতেছি, সিম্পল কারেন্ট। পাওয়ার কি হবে? ঠিক আছে, সো ওই যে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওমেগা সি হোল স্কোয়ার ইন্টু আর, রাইট? আচ্ছা, এখন পি ম্যাক্স কত হবে যখন আসলে এই জায়গাটা শূন্য হবে? এটা তো আমরা বলছি, তাই না? ওই যে আই যখন ম্যাক্সিমাম হবে তখন পি ম্যাক্সিমাম হবে, Yes, এই sir. জায়গাটা শূন্য হয়ে যাবে। তো বি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইজ ইকুয়াল টু বি V স্কোয়ার square বাই by আর, R. ঠিক আছে? আর আমার কাট অফ ফ্রিকোয়েন্সি কখন পাওয়া যাবে? যখন কাট অফ ফ্রিকোয়েন্সি বলতেছি ওমেগা কাট এট ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা কাট পি ইজ ইকুয়াল টু পি ম্যাক্স বাই 2, পাওয়ার অর্ধেক হয়ে গেছে, তাই না? ঠিক আছে, তাহলে পি ইকুয়াল টু, তাহলে ওমেগা কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমরা চিন্তা করি পি এর ডেফিনিশন কি দিছিলাম, এই যে এখানে। তাহলে এখানে দেখি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস, এখন ওমেগা না, ওমেগা জায়গায় ওমেগা কাট বলতে হবে, কাট অফ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমি হিসাব করতেছি। এটা হয়ে যাবে কি ম্যাক্সিমাম, যেটা বলছি পি ম্যাক্স, এটার অর্ধেক, বি স্কোয়ার কাটা, ঠিক আছে? এটা ওই পাশে চলে গিয়ে আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 বাই আর স্কোয়ার প্লাস ওমেগা সি এল মাইনাস 1 বাই ওমেগা সি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2 আর স্কোয়ার। আসলে দুইটা 1 বাই উল্টাই দিলে 1/1 বাই চলে যাবে, না? Yes, sir. তারপর ওই পাশে নিয়ে গেলে এটা কাটা চলে যাবে, একটাই থাকবে। বা এটা আসলে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি প্লাস মাইনাস আর, স্কয়ার রুট করছি। প্লাস মাইনাস কেন নিলাম? কারণ এটা ইন্ডাকটিভ হইতে পারে, ক্যাপাসিটিভ হইতে পারে, দুইটা ভ্যালু লাগবে না, এই জন্য ইয়েস স্যার। প্লাস মাইনাস আর। তাহলে এখন এটা কি বলতো, এটা ওমেগার একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, সলভ করতে হবে।
তাহলে ওমেগা ওমেগা দিয়ে গুণ করলাম, ওমেগা সি স্কয়ার এল মাইনাস 1/c মাইনাস প্লাস আর ইন্টু ওমেগা সি ইজ ইকুয়াল টু 0, তাই না? Yes, প্লাস sir. মাইনাস মাইনাস প্লাস একই কথা, এটা আসলে মানে উল্টায় লেখা একই কথা। আরো সুন্দর করে বললে আমরা 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 যদি দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাই না? Yes, sir. এটার ইয়াটা হচ্ছে আসলে মাইনাস, সলিউশনটা কি? Minus b plus minus root over b square minus 4ac divided by 2a. টুয়াইস দে, তাই না? তো এটা আসলে 1 বানাই দিলে এটা সোজা, আরো এত কিছু চিন্তা করা লাগে কেন? তো আসলে আমরা এটাকে 1 বানাই দিই, এখানে x হচ্ছে ওমেগা, বুঝতেছো? আমরা ওমেগা সি বের করতে চাই, Yes, sir. তাহলে এল দিয়ে ভাগ করে দিই না, এল দিয়ে ভাগ করে এটা সুন্দর করে লিখি, এক্স স্কয়ার মাইনাস প্লাস মাইনাস আর বাই এল ইন্টু এক্স মাইনাস 1/LC ইজ ইকুয়াল টু 0। কম্পেয়ার করো, এই যে এবিসি এখন মিলাতে পারছো, তাই না? Yes, স্যার sir. তাহলে আমাদের solution নেক্সট কি ক্লাস হবে? শুরু হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি লাস্ট লাইনটা লিখে দিই, তাই না? তাহলে তো হলো ওমেগা হয়ে যাচ্ছে মাইনাস বি কত, মাইনাস তো প্লাস মাইনাস, তাহলে আর বাই এল থাকলো, Plus সমস্যা minus নাই। r by l. প্লাস মাইনাস রুট বি স্কয়ার Yes, sir. আর বাই r এল square স্কয়ার r মাইনাস by l square 4ac, এ তো 1, সি হচ্ছে 1/LC 4 by lc. 4 সি সি হ্যাঁ 4/LC, ঠিক আছে? তো এইটা আসলে আমাদের ওমেগা সি 2টা, আসলে বুঝতেই পারতেছো। এখন বলবা যে আসলে 4টা হয়ে গেল, তো প্লাস মাইনাস Yes, sir. 4টা হবে না, আমরা আসলে নেগেটিভটা নিব না, বুঝতেছো? মানে নেগেটিভ ওমেগা গুলো ইগনোর করতে পারি। আচ্ছা তো আমরা আসলে বেসিক্যালি আর বাই এল চিন্তা করো, দুইটাই নেগেটিভ হলে টোটাল মানে এরকম আসছে, বুঝতেছো? আমাদের এরকম আসছে, তো নেগেটিভ গুলো ইগনোর করলে আমাদের এখানে দুইটা আসা পড়বে বেসিক্যালি। তো দুইটা যখন ডিফারেন্ট করব, আর বাই এল ধরো প্লাস খালি চিহ্ন নিয়ে কাজ করতেছি, তখন আসলে বিয়োগ করলে খালি এই জায়গাটা থাকবে, সো ব্যান্ডউইথ হয়ে যাবে এইটা, মানে আর বাই এলটা হচ্ছে ধরো এরকম জিনিসটা আসছে, এটা হচ্ছে আর বাই এল, তারপর এটা প্লাসে একটা আসছে, একটা মাইনাসে একটা আসছে, সো ব্যান্ডউইথ হবে এই ডিসটেন্সটা, তাই না? 2 ইনটু এই জায়গাটা হবে ব্যান্ডউইথ। এনিওয়ে এই ক্যালকুলেশন গুলো এখানে সুন্দর করে করা আছে, আমি বোধহয় আর একটু বড় করে করছি, এই যে দেখছো f1 f2 ইত্যাদি সব আছে, ব্যান্ডউইথ হচ্ছে এরকম আসে পড়ছে, হিসাব করো একটু। আমি হচ্ছে ডাইরেক্ট করছি, ওরা বোধহয় কিছু অ্যাজাম্পশন করে, না না আসছে, আমি এই যে এই লাইনটা আসছে, তোমরা একটু Yes, রিডিং sir. করো, কঠিন কিছু না, ঠিক আছে? খোদা হাফেজ। Okay, sir. Assalamu alaikum, sir. স্যার আমাদের কি স্যার প্রিভিয়াস সিটির মার্কস দেওয়া হবে? দিয়ে দিব পরে, খাতা দিবেন।